আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরো ৭৬ মৃত্যু, শনাক্তের হার ১৯% বেশি। কঠোর লকডাউনের জেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মানার চিত্র হতাশাজনক। ঢাকার সঙ্গে সারা দেশের বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। ঈদে করোনার বিস্তার ঠেকাতে এখনই বিধিনিষেধ চান বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি নেয়ার দুর্ঘটনা আশঙ্কা। মির্জা ফখরুলের রাজনীতিতে হিংসা ও ষড়যন্ত্রের হোতা বিএনপি বললেন ওবায়দুল কাদের। রেললাইন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যে সিলেটে তোলপাড়। নিজেদের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন তারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরো ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩,৭০২ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪,৮৪৬ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৮,৬১,১৫০ জন। পরীক্ষার বিপরীতে ২৪ ঘন্টায় শনাক্তের হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৩৬%। সুস্থতা কমে হয়েছে ৯১.৫৫%। মৃত্যুর হার ১.৫৯%। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকা বিভাগের ৭টি সহ দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় লকডাউন চলছে। শনাক্ত ও মৃত্যু বেশি হওয়ার পরও এসব এলাকায় জনসচেতনতার চিত্র হতাশাজনক। গতকালের মতো আজও মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল ও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তা চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জে আজও সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। শহরে গণপরিবহন ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এই ৭ জেলা ছাড়াও রাজশাহী মহানগর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, সাতক্ষীরা, নাটোর সদর ও সিংড়া উপজেলা, বগুড়া সদর, দিনাজপুর সদর সহ কিছু এলাকায় লকডাউন চলছে। অন্যদিকে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কার মধ্যে হঠাৎ দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম বিপাকে মানুষ। অনেকে জানতেনই না বাস বন্ধের খবর। তারা বৃষ্টি মাথায় ভিড় করেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। গাড়ি না ছাড়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে কোনো কোনো বাস কাউন্টার থেকে। এদিকে ৩০ জুন পর্যন্ত রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ থাকবে জানিয়েছেন রেলমন্ত্রী। মঙ্গলবার সকাল ৬টায় দূরপাল্লার কোনো বাস বের হতে পারেনি রাজধানী থেকে। যদিও বাস চলাচল বন্ধের খবর না জানায় অনেকেই ভিড় করেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। গাড়ি না ছাড়ায় টিকিটের টাকা ফেরতও দেওয়া হয়েছে কোনো কোনো বাস কাউন্টার থেকে। বাস না পেয়ে অনেকেই বিকল্পভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। গাবতলী থেকে আমিনবাজার ব্রিজ পেরিয়ে বাহন খোঁজার চেষ্টা করেছেন অনেকেই। এদিকে ৩০ জুন পর্যন্ত রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ থাকবে জানিয়েছেন রেলমন্ত্রী। এক সপ্তাহের জন্য সারা দেশে দূরপাল্লার লঞ্চ চলাচলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আইসিডিডিআরবির ফল শুভ লক্ষণ বলে মন্তব্য করলেও অ্যান্টিবডি স্থায়ী হয় না বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্থায়ী অ্যান্টিবডির জন্য সবাইকে করোনার প্রতিষেধক টিকার আওতায় নিয়ে আসার পরামর্শ তাদের। এতে হয় কি, জনগণের একটা বিশাল অংশ ন্যাচারাল হইতেই তার বডিতে হয়তো ইনফেকশন ছিল, অ্যাসিম্পটোমেটিক ছিল, লক্ষণ তেমন নাই, তার বডিতে এটা অবশ্যই অবশ্যই ভালো লক্ষণ। তারপরে আমি মনে করি যে এটা থেকে বাঁচার দুইটা রাস্তা। স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। স্বাস্থ্যবিধি বলতে মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে এবং শারীরিক দূরত্ব কমপক্ষে ৩ ফিট। এটি যেন জনগণ মেনটেন করে, তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা হলো, ভ্যাকসিন তো চালু হচ্ছে, ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। একমাত্র ভ্যাকসিনটাই কিন্তু এটা আমাদেরকে সুরক্ষা দেয়। যদি এটা স্থায়ী হয় তাহলে হয়তো বলা যেতে পারতো যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছি, কিন্তু দেখা যাবে যে তাদের ৩ মাস পরে বা কিছুদিন পরে সে অ্যান্টিবডি নিচে নেমে গেছে। টিকার মাধ্যমে আমরা অপেক্ষাকৃত স্থায়ী অ্যান্টিবডি পেতে পারি, তবে সেটাও কিন্তু আমাদের গবেষণা করে নিশ্চিত হওয়ার বিষয় যে টিকার দ্বারা সৃষ্ট অ্যান্টিবডি কতদিন থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীর মধ্যেও জীবন জীবিকার সমন্বয় করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামের এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সারা বিশ্বের অর্থনীতিতেই গভীর ক্ষত তৈরি করেছে কোভিড-১৯। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছেন
প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন সকল দেশকে একযোগে কাজ করার। We need strong global cooperation to overcome this difficult time. We firmly believe that the COVID-19 vaccines should be declared as global public goods, and the developing countries and LDCs that have capacity be given the necessary support to produce the vaccines. As we are witnessing the challenges, we need to take immediate collective and concerted actions together to help mitigate the impact of the pandemic through expanding trade, business, and investment for our common prosperity. The Qatar economy. বৈশ্বিক করোনা মহামারীর মধ্যেই দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ৭১ বছর পূর্বে ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা ভাসানীর হাত ধরে এই দলটির গোড়াপতন হলেও বঙ্গবন্ধুর পর কালের পরিক্রমায় এই দলটিকে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন তারই কন্যা শেখ হাসিনা। উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৪৭-এ দেশভাগের পর বাঙালি জাতির প্রত্যাশা ধীরে ধীরে এগোতে থাকে মুক্তির দিকে। তখনকার ক্ষমতাসীনদের অবিরাম বঞ্চনা আর শোষণ বাঙালিকে বাধ্য করে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন করতে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। ধর্মনিরপেক্ষতার চেতনায় ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হিসাবে। আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাঙালি জাতি। প্রতিষ্ঠার পর সব আন্দোলন সংগ্রামেই নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই আসে মহান স্বাধীনতা। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয় দলটি। ১৯৮১ সালে দায়িত্ব পড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাঁধে। এর পরের ঘটনা কেবল সামনে এগিয়ে যাওয়ার। একটানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বে আজ প্রশংসিত। অপ্রতিদ্বন্দ্বী রাজনীতির মাঠেও বাঙালির অনেক ঋণ এই দলটির কাছে, কারণ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং দেশ গড়ার সূচনা হয়েছে এই দলের নেতা বঙ্গবন্ধুর হাত ধরেই। এই যে ধর্মান্ধ উগ্র গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগের একটা সখ্য লক্ষ্য করছি, যেমন হেফাজত, এবং তাদের সুপারিশে পাঠ্যপুস্তক বদলে গেল, এটা অন্তত আমাকে বেশ ভাবায়। এটা আওয়ামী লীগের আদর্শ নয়। ধরা যাক শেখ হাসিনা কোনো কারণে অপারগ বা অবর্তমান হয়ে যান, তাহলে আওয়ামী লীগের হালটি কে ধরবে? দলটির সিনিয়র নেতারা মনে করেন হত্যা, কু, ষড়যন্ত্র সবই মোকাবেলা করে অতীতের ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। যে কোনো সংকট শক্ত হাতে মোকাবেলাই হচ্ছে আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ করেছিলেনই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমি বঙ্গবন্ধুর কাছে থাকতাম, তার স্নেহ ধন্য আমার জীবন। তিনি বলেছিলেন যে পাকিস্তান কাঠামোর মধ্যে দিয়ে বাঙালির মুক্তি আসবে না, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে তিনি তার স্বপ্ন পূরণ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ একদিকে যেমন সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে সমস্ত কিছু মোকাবেলা করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, ঠিক তেমনিভাবে সরকার গঠন করার পরেও মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের চাওয়া পাওয়া প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে, এইটাই বারবার প্রমাণিত হয়েছে। দেশের অগ্রযাত্রায় আওয়ামী লীগের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি। দলের মহাসচিব প্রশ্ন করে বলেছেন, দেশে যেখানে দারিদ্র্যতার হার বেড়েছে সেখানে কয়েকটি ব্রিজ আর উড়াল সেতু নির্মাণই কি উন্নয়ন? শনিবারের
স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, হাসপাতালের নন কোভিড জোনের কয়েকজন নার্স ও চিকিৎসক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় বেগম খালেদা জিয়াকে বাসায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া দূরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এতে জাতির জীবনে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের উন্নয়ন দাবিরও সমালোচনা করেন মির্জা ফখরুল। সবাই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন বয়স্ক রাজনীতিবিদ নন, তিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা কিংবদন্তির মতো। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার পূর্ণাঙ্গ চিকিৎসা প্রয়োজন। সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে তার সর্বোচ্চ চিকিৎসা এদেশের মানুষের প্রাণের দাবি। সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে আরো চিকিৎসা কেন্দ্রে প্রেরণের জন্য দেশনেত্রী বিদেশ যাওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করা এবং তার মুক্তি প্রদানের আহ্বান জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে হিংসা ও ষড়যন্ত্রের হোতা বিএনপি। মঙ্গলবার ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এদেশে হিংস্রতার নিকৃষ্ট উদাহরণ বিএনপি সৃষ্টি করেছে। অভিযোগ করেন, বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না, ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য তার। বলেন, শেখ হাসিনার মানবিকতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাবলে চলবে না। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ নেই বলেও বিএনপিকে স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদেশে রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি। তাই মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জনগণের জন্য ইতিবাচক রাজনীতি করুন। জনগণ চাইলে নির্বাচিত হবেন। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই আমরা জনগণের প্রতি আস্থাশীল। রেললাইন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যের বিষয়টি অবশেষে সংবাদ সম্মেলন পর্যন্ত গড়ালো। নিজেদের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে পুরো ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তারা। স্থানীয় সূত্র মতে, সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে জেলার 5 এমপির পুরনো দ্বন্দ্ব রয়েছে। সেখানকার একটি সম্ভাব্য রেল সংযোগ পথের বিরোধিতা করে গত 6 জুন রেলমন্ত্রীকে ডিও লেটার দেন ওই 5 সংসদ সদস্য। তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে 10 জুন রেলমন্ত্রীকে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী। 14 জুন এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দেন তিনি। তবে ফেসবুকেই এর সমালোচনা করেন পরিকল্পনা মন্ত্রী। দুই মন্ত্রীর দ্বন্দ্বে সিলেটের উন্নয়ন ব্যাহত হওয়ার খবরও আসে গণমাধ্যমে। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন দুই মন্ত্রী। সম্প্রতি আমার 5 জন কলিগ এই সুনামগঞ্জের এমপি আমার অফিসে আসছিলেন এবং তারা একটা দরখাস্ত নিয়ে আসছেন। রেলের লাইনটার যে রুটটা হচ্ছে ওইটা যেন ছাতক পর্যন্ত। ছাতক একটা ভালো জায়গা। সো তারা আমাকে বলছেন যে আপনি যদি রেলমন্ত্রীকে এই ব্যাপারে লিখেন তো আমরা খুব খুশি হব। সো আমি যেহেতু কানেক্টিভিটির বড় হুতা, তাই আমি ভাবছি বা কানেক্টিভিটি হলে তো ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু ওখানে ইন্টারনাল পলিটিক্স আমার জানা ছিল না। আমার জেলার কিছু মাননীয় সাংসদগণ আমার কোনো ব্যাপারে তারা একটু মানসিকভাবে খুব একটা মানে খুশি নন। তার কাছে বোধ ওরা গিয়েছিল, তিনি একটা ডিও দিয়েছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি মনে করি এটা সঙ্গত ছিল না, কারণ তিনি জানতেন যে সুনামগঞ্জে 6 জন এমপি আছে। আমি যে সুনামগঞ্জের একজন এমপি তিনি ভালো করেই জানেন। আই শুড হ্যাভ পসিবলি মান্নানকে প্রথম জিজ্ঞেস করা যে এরা আসছেন কি করব। আমি সেটা জিজ্ঞেস করি, আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি। এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ। নিজেদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন দুই মন্ত্রী। I feel sorry about it. আমি আলাপ করব, আমার সাথে দেখা হবে, তখন I shall speak to him. নীতিগত কোনো বিষয় নয় এটা যে আমরা মতভেদ আছে। আমরা দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি, এই ক্যাবিনেটে কাজ করি। উই আর স্টিল ফ্রেন্ডস, উই শ্যাল রিমেন ফ্রেন্ডস।
অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গণমাধ্যমে দ্বন্দ্বের কথা বলা হয়েছে বলেও উল্লেখ করেন তারা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। পানিতে হাবুডুবু খাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগরের প্রায় 25,000 মানুষ। এখনো জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, চারদিকে পানি আর পানি। কেউ মারা গেলে কবর দেওয়ার জায়গাও মিলছে না। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে তলিয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। দগদগে ক্ষত এখনও ভোগাচ্ছে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিশখালী ও বন্যাতলার মানুষকে। ভাঙা পয়েন্ট দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। বাড়ির উঠানে চলে জোয়ার ভাটা, মরার ওপর খাড়ার ঘা, টানা বৃষ্টি। জলাবদ্ধতার কারণে জ্বর, কাশি, সর্দি ও ডায়রিয়া সহ দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। অন্ন, বস্ত্র, বাসস্থান ও সুপেয় পানির হাহাকার চলছে এখানে। চরম মানবেতর জীবন কাটছে তাদের। পায়খানা পেশাবের জায়গাও নেই, রান্না বান্নারও জায়গা নেই, এত পরিমাণে সব চলে গেছে পানিতে। খাওয়ার পানি নেই, বাজারঘাট নেই, তারপরে থাকার জায়গা নেই। মানুষের রান্না বান্না কত কষ্ট। এই দেখেন, এই 2 ফ্যামিলি চলে যাচ্ছে, ওই একটা ফ্যামিলি একটু আগে চলে গেল। আমরা এখন চাচ্ছি যে আমাদের একটা টেকসই ভেড়িবাঁধ হওয়ার জন্য। কেউ মারা গেলে দাফন নিয়ে বিপাকে পড়েন স্থানীয়রা। কোনো কোনো মসজিদে নামাজ আদায় করতে হয় ছাদের ওপরে। এই পানি উন্নয়ন বোর্ড যখন ভেঙে যায় তখন ওরা বরাদ্দ কোথা থেকে আসে জানে না, এর আগে ওদের কাছে বরাদ্দ থাকে না। যদি আজকে এই ভেড়িবাঁধটি যদি যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা করা না হয়, প্রতাপনগর বাংলাদেশ মানচিত্র কিন্তু বাদ পড়ে যাবে। লোকালয় থেকে পানি নেমে গেলে বেড়িবাঁধের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। খাদ্য ও সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। এখন এই মুহূর্তে আমাদের পক্ষে করণীয় যেটা, সেটা হচ্ছে মানুষের কাছে খাদ্য সহায়তাটা তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের জন্য পানির ব্যবস্থা করা, বা এই যে জায়গাটা এটা আমরা করতে পারি এবং এটা আমরা করে যাচ্ছি। টেকসই বেড়িবাঁধের অপেক্ষায় শত কষ্ট সয়েও টিকে থাকার সংগ্রাম করে চলেছেন এই অঞ্চলের হতভাগ্যরা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, হঠাৎ দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে মানুষ। সংবাদ সংগ্রহে রাজধানীর গাবতলীতে রয়েছেন আমাদের সহকর্মী নাইম হাসান। এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাইম, গাবতলী বাস টার্মিনালের চিত্র কেমন দেখছেন এবং ঢাকা ছাড়তে চাওয়া মানুষের সংখ্যা কেমন? কনক, যেটা হয়েছে যে গতকাল থেকে যখন বলা হলো ঢাকার পাশের 7টি জেলায় যখন লকডাউন দেওয়া হলো, তারপর থেকে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, দূরপাল্লার বাস চলাচল করছে না। তো আজকে গাবতলী এসে যে চিত্র দেখলাম, যে গত 5 এপ্রিল ঈদের পূর্ববর্তী সময়ে যে অবস্থা ছিল লকডাউনে, যে কঠোর লকডাউন ছিল, কোনো ধরনের দূরপাল্লার বাস চলাচল করতো না, সেই চিত্র কিন্তু আজকে গাবতলী এসে আমি পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে মানুষের মিছিল হেঁটে হেঁটে তারা রাজধানীতে প্রবেশ করছে। আমিনবাজার যে ব্রিজ আছে, সেই ব্রিজ ক্রস করে তারা প্রবেশ করছে। তারা ঢাকার ওই পাশ থেকে নবীনগর থেকে শুরু করে আর বিভিন্ন জায়গা থেকে তারা বাসে করে আমিনবাজারের বাস স্ট্যান্ডে এসে তারা নামলো, সেখান থেকে পায়ে হেঁটে তারা রাজধানীতে প্রবেশ করছে। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, রাজধানীতে যারা বিভিন্ন চাকুরি করেন, কাজ করেন, তারা এই পায়ে হেঁটে যাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখেছি, মোটামুটি বলা যায়। তারা বাসগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন আমিনবাজার থেকে। কিন্তু সমস্যা হচ্ছে তারা যখন রাজধানীতে প্রবেশ করছে, এই ব্রিজ ক্রস করে তারা কর্মস্থলে যাওয়ার জন্য বিভিন্ন উপায় তাদের বেছে নিতে হচ্ছে। ঢাকার যে বাসগুলো আছে সেই বাসে করে যাচ্ছেন। তাছাড়াও জরুরি কাজে যারা অফিসে প্রবেশ করবেন, নির্দিষ্ট সময়ের পূর্বে ঢোকার জন্য তারা অনেকে মোটর সাইকেল বা পাঠাও, বা যেটা আমরা জানি যে উবার, এই ধরনের সার্ভিস তারা বেছে নিচ্ছেন। অনেকে কোনো কিছু না পেয়ে তারা পায়ে হেঁটে চলে যাচ্ছেন। আর একটা সমস্যা হচ্ছে যে তারা এই মুহূর্তে যখন তাদের জরুরি অবস্থায় কোনো যানবাহন পাচ্ছে না, সেক্ষেত্রে ভাড়া কিন্তু বেড়ে গেছে। তাদেরকে 2-3 গুণ ভাড়াও গুনতে হচ্ছে। তাদের মধ্যেই সেই ভাড়া বেশি গুনতে হচ্ছে। তাদের লকডাউনের কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ এই সকাল সকাল ঢাকায় এসে বাস পাওয়াটা কঠিন হয়ে যায়, আবার অফিসে পৌঁছানো। তো সব কিছু মিলে বলা যায় সেই পূর্বের যে কঠোর লকডাউন ছিল, সেই চিত্র আগের মতোই। আপনি দেখেন আমার পিছনে প্রায় বলা যায় হাজার হাজার মানুষ তারা পায়ে হেঁটে এই ব্রিজ ক্রস করে তারা রাজধানীতে ঢুকছেন। এবং গতকাল রাতেও কিন্তু সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বাসের পর লঞ্চ, সেই সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে যে করোনার সংক্রমণ বেড়েছে এবং লকডাউনও চলছে, সেই লকডাউন কঠোরভাবে পালন হচ্ছে, মানুষ সেটি পালনও করছে। তো এই ছিল এখানকার থেকে সর্বশেষ। নাইম, আপনাকে ধন্যবাদ। জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানও সুপার লিগ না খেলে আমেরিকায় পরিবারের কাছে পাড়ি দিয়েছেন।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। করোনায় আরো ৭৬ মৃত্যু, শনাক্তের হার ১৯% বেশি। কঠোর লকডাউনের জেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মানার চিত্র হতাশাজনক। ঢাকার সঙ্গে সারা দেশের বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। ঈদের করোনার বিস্তার ঠেকাতে এখনই বিধিনিষেধ চান বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি নেয়া দুর্ঘটনার শঙ্কা। মির্জা ফখরুলের রাজনীতিতে হিংসা ও ষড়যন্ত্রের হোতা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রেললাইন নিয়ে পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যে সিলেটে তোলপাড়। নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্ব উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।